আম গুড আন্টি। আঞ্জুমানের দিকে এগিয়ে গিয়ে আঞ্জুমানকেও জড়িয়ে ধরল। অদিতি রান্নাঘরে ছিল, কিন্তু জেবা অদিতিকে কিছুই বলল না, সাইরাকে বলল। খালামণি, সাইফ কোথায়? নিজের ঘরে আছে। জেবা সিঁড়ির দিকে তাকিয়ে বলল। আমি এক্ষুনি দেখা করে আসছি। অদিতি তাকিয়ে রইল জেবার দৌড়ে যাওয়ার দিকে। আঞ্জুমান সাইরাকে বলল। একটু বেশি আধুনিক না? সাইরা হেসে বলল। আসলে শহরে বড় হয়েছে তো, একটু বেশি স্মার্ট। জেবা সাইফের রুমে গিয়ে সাইফকে পিছন থেকে জড়িয়ে ধরল। সাইফ উপর হয়ে শার্ট আয়রন করছিল। জেবার কাণ্ডে চমকে পিছনে ঘুরল। হাই। জেবার লম্বা একটা হাই পেয়ে সাইফ নাক কুচকাল, ছোট্ট করে বলল। হ্যালো। জেবা আবারও সাইফের বাহু জড়িয়ে ধরে বলল। কতদিন পর আমাদের দেখা হলো বলো? সাইফ হাত সরিয়ে নিয়ে ছোট্ট করে বলল। হুম। সাইফ ওখান থেকে সরে ড্রেসিং টেবিলের সামনে গেল, শার্ট গায়ে পরে নিল। জেবা সাইফের সামনে গিয়ে দাঁড়ালো, আহ্লাদে হাসি দিয়ে বলল। আমি হেল্প করছি বাটন ক্লোজ করতে। সাইফ একটু পিছিয়ে বলল। আমি পারবো বোতাম আটকাতে, হেল্প লাগবে না। জেবা নাছরবান্দা হয়ে সাইফের দিকে এগিয়ে বোতাম লাগাতে শুরু করলো। সাইফ বিরক্ত হচ্ছে ওর এমন ব্যবহারে। অদিতি কফি কাপ নিয়ে রুমে ঢুকলো, কিন্তু রুমে ঢুকে এমন দৃশ্য দেখবে কল্পনা করেনি। জেবা সাইফের গা ঘেঁষে শার্টের বোতাম আটকে দিচ্ছে। অদিতি দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। সাইফ আয়নায় দেখলো অদিতি পিছনে দাঁড়িয়ে আছে। চট করে জেবার থেকে সরে দাঁড়ালো। সাইফ সরতে জেবা অদিতিকে দেখে দাঁড়িয়ে আছে। ও খুব ভালো করে জানে অদিতি সাইফের স্ত্রী, তবু জিজ্ঞেস করলো। হে ইউ, কি এখানে? আর কে তুমি? সাইফ হাতে ঘড়ি পড়তে পড়তে বলল। ও অদিতি, আমার ওয়াইফ। জেবা অদিতির দিকে এগিয়ে গেল। উপর থেকে নিচ পর্যন্ত অদিতির চারিদিকে ঘুরে ঘুরে দেখল। অদিতির অস্বস্তি হচ্ছে জেবার এমন ব্যবহারে। সাইফকে বলল। আপনার কফি। জেবা হাত থেকে কফির কাপটা নিয়ে নিল, ঘাড় বাঁকা করে ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলল। তুমি যাও, আমি ওকে এটা দিয়ে দেব, যাও। অদিতি মাথা নিচু করে চলে গেল। অদিতিকে ভেঙচি কেটে জেবা সাইফের কাছে এগিয়ে যায়, স্টাইল মেরে বলল। ইয়োর কফি। সাইফ ওয়ালেট পকেটে ঢুকিয়ে বলল। এখন ব্রেকফাস্ট করব, কফি লাগবে না। ওকে, আমি খেয়ে নিচ্ছি। বলে আবারও হাসলো জেবা। সাইফ কোটটা পরে নিচে যাওয়ার জন্য বেরিয়ে গেল রুম থেকে। জেবা কফির কাপে ভালো করে নিজের ঠোঁট লিপস্টিকের ছাপ বসিয়ে দিল। নিজেও নেমে এলো পিছন পিছন। অদিতির হাতে কফির কাপটা দিয়ে বলল। এই নাও, খেয়েছে কফি? অদিতি কাপটা হাতে নিল, ধোয়ার জন্য বেছিনে নিতেই চোখে পড়ল লিপস্টিকের ছাপটা। অদিতি সেখানে আঙ্গুল ছুঁয়ে দেখল ডাইনিংয়ে বসে থাকা সাইফের দিকে একবার তাকালো। এখনও জেবা পাশে বসে সাইফকে কথা ফাঁকে ফাঁকে টাচ করছে। অদিতি কাপটা কিচেনে রেখে ডাইনিংয়ে আসলো। এই গায়ে পড়া মেয়েটাকে একদম ভালো লাগছে না অদিতি। সাইফকে কেমন প্লেটে খাবার তুলে দিচ্ছে। সাইফ অদিতিকে খুঁজলো, চোখ দিয়ে ইশারা করলো অদিতিকে পাশের চেয়ারে বসতে। অদিতি এগিয়ে আসছে সেদিকেই। এমন সময় চেয়ারটা টেনে জেবা বসে পড়ল। সাইফ খাবারের প্লেট হাতে উঠে গেল। নদীর কাছে গিয়ে পরোটা ছিঁড়ে একবার অদিতির মুখে দিল, তারপর নিজে একবার খেলো। অদিতির হাতে প্লেটটা দিয়ে বেসিন থেকে হাত ধুয়ে বেরিয়ে গেল সাইফ। অদিতির সব খারাপ লাগা ধুয়ে দিতে সাইফের এই ক্যাটটুকুই যথেষ্ট ছিল। জেবা এটা দেখে জিদে ফুঁসতে লাগলো। অদিতি সাইফের রেখে যাওয়া খাবারটুকু খেলো। জেবা অদিতিকে অপমান করতে বলল। এ কি, তুমি মানুষের এঁটো খাও? বলে নাক সিটকালো জেবা। সবাই অদিতির দিকে তাকালো। অদিতি হেসে জেবাকে উত্তর দিল। মানুষের এটো খাই না, এটা আমার স্বামীর প্লেটের খাবার। দেখি পাকনামি করে বলল। আর তাছাড়াও ভাইয়া ভাবি রোজ একই প্লেটে খাবার খায়, তাই না ভাবি? অদিতি দিঘির কথাই হেসে মাথা দোলালো। জেবা ভেঙচি কেটে নিজের খাওয়াই মন দিল। নদী দিঘিকে আস্তে করে বলল। তোকে বড়দের মধ্যে কে কথা বলতে বলেছে শুনি? দিঘিও ফিসফিস করে নদীর কানে কানে বলল। দেখছিস না জেবা আপু কেমন ভাইয়ার গায়ে পড়ছে? হয়েছে, চুপ করে খা, খালি পাকনামি। সকলের খাওয়া হয়ে গেলে অদিতি সাইডা আর আঞ্জুমানের সাথে এটো প্লেটগুলো কিচেনে নিচ্ছে ধোয়ার জন্য।
অদিতি আঞ্জুমানকে ধুতে দিল না ঠান্ডা পানি বলে। জেবা সোফায় বসে ফোন চাপছে। আঞ্জুমান কিচেনের কাজ অদিতি করছে বলে রুমে চলে গেল। সাইরাকে তার ভাই ভিডিও কল দিয়েছে। কথা বলতে বলতে সাইরাও গেল। অদিতি ধোয়া প্লেটগুলো টেবিলে সাজিয়ে রাখছে। জেবা অদিতির পিছনে গিয়ে দাঁড়ায়, ভাব নিয়ে বলে। নাম কি তোমার? অদিতি কাজ করতে করতে জবাব দেয়, অদিতি। শুধু অদিতি? তুমি আমার নাম জানো? অদিতি ছোট্ট করে বলল। না। জেবা সামনে চুলগুলো পিছনে দিয়ে বলল, জানভিয়া কায়নাত জেবা। ও। তোমার নামের টাইটেল কি? নদী পিছন থেকে উত্তর দিল, অদিতি চৌধুরী। জেবা কটমট করে নদীর দিকে তাকালো। নদী জেবার থেকে 2 বছরের ছোট। তোকে বলতে বলেছি? নদী স্মিত হেসে বলল, বলে দিলাম তবুও। আর তুমিও পারো জেবা আপু, সাইফ ভাইয়ের বউ, মানে এই বাড়ির বউ চৌধুরী হবে, জিজ্ঞেস করার কি আছে। জেবা রেগে চলে গেল সেখান থেকে। গেস্ট রুমে গিয়ে ফোনটা ছুঁড়ে মারল বিছানায়। এই নদী দিঘি দুজনেই এই বস্তির মেয়েটার হয়ে কথা বলে কেন? ওরা জেবার বোন হয়, জেবার পক্ষে কথা বলা উচিত। জেবা রাগে ফ্লোরে লাথি মারে। নদী অদিতির দিকে এগিয়ে গিয়ে বলে, তুমি কি সব সময় এমন বোকাই থাকবে? অদিতি সামান্য হেসে বলে, আপু উনি তো মেহমান, ওনাকে কড়া ভাষায় কিছু বলা ভালো দেখায় না। নদী আলতো করে অদিতির গাল টিপে দেয়। অদিতি হাসে। নদীর হাতে ফোনটা বাজছে। নদী ফোনের দিকে একবার তাকিয়ে অদিতির দিকে তাকায়, হেসে চলে যায় সেখান থেকে। তুমুল কল করেছে। ফোন নিয়ে ছাদে চলে যায়। অদিতি মাত্রই রুমে গেল। গোসল করবে এখন, তারপর আবার দুপুরে রান্না করতে হবে। জেবা দরজার সামনে দাঁড়িয়ে আওয়াজ দিল। অদিতি চুলের বেনি খুলতে খুলতে বলল, কিছু বলবেন আপু? জেবা ফোন চাপতে চাপতে বলে, এক্ষুনি 1 কাপ কফি আমার রুমে দিয়ে এসো ফার্স্ট। ও হ্যাঁ, সুগার ফ্রি, ওকে? অদিতি শুধু মাথা নাড়ে। চুলগুলো আবার বেঁধে কিচেনে যাই। কফি বানিয়ে জেবার রুমের দিকে যাই। জেবা দেখে অদিতি আসছে। ফোন কানে নিয়ে জোরে জোরে বলে, আর বলিস না, সাইফা একটা পাগল। সকালে বলেছে কফির কাপে তুমি আগে চুমুক দাও, তারপর আমি দেবো। পরে আমি একটু চুমুক দিলাম। খেয়ে কি বললো জানিস? কফির মিষ্টি নাকি কয়েক গুণ বেড়ে গেছে। বলে হা হা করে হাসতে লাগলো। অদিতি মৃদু শব্দে ডাকলো। আপু আপনার কফি। অদিতিকে না দেখার ভান করে বলল, ও তুমি দাও। যেবার কথা শুনে অদিতির মনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কথাটা মিথ্যা না। অদিতি নিজেও কফির কাপে লিপস্টিকের ছাপ দেখেছে। এসব ভাবতে ভাবতে অদিতির চোখ ভরে আসে পানিতে। কেউ কি নিজের স্বামীর সাথে কোনো মেয়েকে সহ্য করতে পারে? গোসল সেরে রান্না করতে হবে। রুমে চলে যায় অদিতি। গোসল করে কিচেনে আসে। আঞ্জুমান আর সাইরাকে হেল্প করে রান্না করতে। রান্না হয়ে গেলে আঞ্জুমান নদী আর দিঘিকে খেতে আসতে বলে। জেবাও বসে। জেবা একটা ফ্রক পরেছে, যেটা হাঁটুর সামান্য নিচে। পায়ের বাকি অংশ উন্মুক্ত। অদিতি সব খাবার একে একে টেবিলে আনছে। এমন পোশাক অদিতি কখনো কাউকে পরতে দেখেনি। জেবার পোশাক দেখে বলল, আপু আপনি এটা কি পরেছেন? জেবা ফোন থেকে চোখ তুলে রুক্ষ ভাষায় বলল, তোমার মতন আনকালচার্ড গাইয়া এসব বুঝবে না। অদিতি অপমানে মাথা নিচু করে ফেলে। সবাই খেতে বসলো। অদিতি বসে না, খায় না দুপুরের খাবার। মনটা ভালো না তার। সন্ধ্যায় সাইফ বাসে আসে। গেট খুলে দিল জেবা গিয়ে। গেট থেকে শুরু করে রুম পর্যন্ত সাইফের পিছন পিছন গেল জেবা। অদিতি সাইফকে দেখতেই মনে পড়ল সকালে কফির কাপের কথা। রাগে অভিমানে রুমেও গেল না। এমনিতেই সাইফ আসলেই অদিতি যায় রুমে। কোট খুলে দেয়, জামা কাপড় বের করে দেয়। আজ গেল না, মনে মনে ভাবলো। আমায় দিয়ে কি করবে? যে বাপু তো গেছেই। অদিতি চুপচাপ কাজ করছে। সাইফ রুমে গিয়ে কোটটা খুলে খাটের উপর বসলো। জেবাও বসলো সাইফের গা ঘেঁষে। সকালে একবার এই বিরক্তটাকে সহ্য করেছে, কিন্তু আর সাইফ এর পক্ষে সম্ভব নয়। সারাদিন কাজ করে শরীরটা ভীষণ ক্লান্ত। এমনিতেই বিরক্ত হয়ে জেবাকে বলল, আমি ভীষণ ক্লান্ত, ফ্রেশ হয়ে রেস্ট নিতে চাই, প্লিজ গো আহেড। কিন্তু জেবা নাছর বান্দা, সাথে নির্লজ্জ। সাইফ এর বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা হেলিয়ে দিল। আতুরে গলায় বলল, কাম অন সাইফ, আমি আছি তো। তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তোমাকে দারুণ একটা মাসাজ দিচ্ছি। সাইফ জেবাকে সরিয়ে দিয়ে বলল, আমার চাই না, প্লিজ লিভ মি অ্যালোন।
যেবার জিদ উঠল খুব, কিন্তু সাইফকে বুঝতে না দিয়ে বেরিয়ে এলো রুম থেকে। সাইফ ফ্রেশ হয়ে এসে আবার ল্যাপটপ নিয়ে বসলো, বারবার দরজার দিকে তাকাচ্ছে। এই বুঝি অদিতি এলো, কিন্তু অদিতির টিকিটাও ও দেখা নেই। ল্যাপটপ বন্ধ করে নিজে গেল অদিতির খোঁজে। অদিতির এমন কেয়ারলেস ব্যবহার ভালো লাগছে না সাইফের। সকালেও আসেনি, এখনও যে তার স্বামী বাড়ি ফিরেছে সে খেয়ালই তার নেই। সিঁড়ি দিয়ে নিচে নামছে, চারিদিকে চোখ বোলাচ্ছে সাইফ, কোথাও অদিতি নেই। জেবা সাইফকে দেখে এগিয়ে আসলো সাইফের দিকে, কিন্তু জেবাকে পাত্তা না দিয়ে সাইফ চলে গেল কিচেনের দিকে অদিতির খোঁজে। জেবা ছেড়ে দেওয়ার পাত্র নয়, সেও গেল সাইফের পিছন পিছন। সাইফ কিচেনে গিয়ে দেখলো অদিতি একা একা দাঁড়িয়ে সবজি কাটছে। সাইফ কাছে গিয়ে আলগোছে জড়িয়ে ধরল অদিতির সরু কোমর। অদিতি একটু চমকায়, অপরদিকে মাথা তুলে তাকাতেই সাইফ তার কপালে আলতো করে চুমু খায়। অদিতির মন গলে না তাতে, কোনো না কথা বলে আবার সবজি কাটাই মন দেয়। সাইফ ভাবছে তুজার বিষয় নিয়েই হয়তো এখনো মন খারাপ। অদিতির কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, আমি এসেছি জানো না, রুমে এলো না কেন? অদিতি তাও জবাব দিল না। সাইফ অদিতির কাঁধে পরপর কয়েকটা চুমু দিয়ে অভিমানী কণ্ঠে বলল, সারাদিন তো অফিসেই থাকে, যেটুকু সময় বাড়িতে থাকে তোমাকে ধারে কাছেও পাই না। যেবার এসব সহ্য হচ্ছে না ওদের বিরক্ত করতে হুড়হুড় করে ঢুকে পড়ল। সাইফ দেখো না আমার। যেবার কথা শেষ হওয়ার আগেই সাইফ বলল, কি সাইভ সাইভ করছো? এসছো পর থেকে? সিনিয়র তোমার, ভাইয়া বলো, যত সব। সাইফ বিরক্ত হয়ে কিচেন ছেড়ে বেরিয়ে গেল। যেবা অদিতির কাছে গিয়ে বলল, ও রেগে গেছে ভীষণ। আসলে কারোর সামনে আমি ওর নাম ধরে ডাকি সেটাও পছন্দ করে না। তুমি কাজ করো, আসছি। সাইফ গিয়ে ড্রয়িং রুমে সোফায় বসেছে। যেবা বসেছে গিয়ে পাশে, ফোনে ক্যামেরা অন করে এদিক ওদিক পোজ দিচ্ছে। সাইফের দিকে ঘেঁষে গিয়ে বলল, সাইফ চলো না সেলফি তুলি, তাকাও এদিকে প্লিজ। সাইফ ভীষণ বিরক্ত এই মেয়েটার যন্ত্রণায়। যেবা বারবার করে বলছে ওর জ্বালাতন থেকে বাঁচতে সাইফ ক্যামেরার দিকে তাকালো। যেবা ফটাফট কয়েকটা ছবি ক্লিক করে নিল। আঞ্জুমান চৌধুরীকে দেখে যেবা সরে বসলো। ডিনারের সময় হয়ে গেছে। আঞ্জুমান সবাইকে ডাইনিংয়ে আসতে বলে। সাইফ নদী দিঘি সবাই বসে। আঞ্জুমান অদিতিকেও পাঠিয়ে দেয়। সাইরা আর আঞ্জুমান পরিবেশন করবে বলে হাবিব চৌধুরী আর হাসান চৌধুরী কেউই বাড়িতে নেই। যেবা সকালবেলার মতোই সাইফের পাশে বসেছে। সাইফ অদিতিকে আসতে দেখে জেবাকে বলল, ওঠো। হ্যাঁ সাইফ দাঁতে দাঁত চিপে বলল, ওঠো, ওই চেয়ারে গিয়ে বসো, এখানে অতিথি বসবে। অদিতি নদীর পাশে একটা চেয়ার টেনে বসে পড়ল। সমস্যা নেই, আমি এখানেই বসছি। দেখি জেবার দিকে ভেঙচি কেটে অদিতির কানে কানে বলল, এই ভাবি, তুমি এত বোকাচোদা কেন? হ্যাঁ, তুমি কি কানা না কি? যে পাপ্পু যে এসেছে পর থেকে ভাইয়ার গা ঘেঁষছে, তুমি কি দেখতে পাও না নাকি? অদিতি মাথা নিচু করে রইল, কোনো কথা বলল না। নদীর দিঘিকে চোখ দিয়ে ইশারা করছে যাতে কথা না বলে। দিঘি মনে মনে পড়ল, এই দুটোই একরকম। ধুর, ভাবির জায়গায় আমি হলে এতক্ষণে জেবার চুল একটাও থাকতো না। অদিতি খাবার খেতে একটা চামচ নিল। আঞ্জুমান বলল, কি রে, তোকে তো স্পুন দিয়ে খেতে দেখি না কখনো। অদিতি নরম গলায় বলে, আসলে মা সবজি কাটতে গিয়ে অল্প একটু হাত কেটে গেছে, তরকারি লাগলে জ্বালা করবে তাই। সাইফ অদিতির হাত কাটার কথা শুনে চট করে উঠে দাঁড়ালো খাওয়া ছেড়ে। অদিতির দিকে এগিয়ে এসে বলল, দেখি কোথায় কেটেছে, কই দেখি, হাত দেখো। অদিতি হাত দেখায় না, পিছনে লুকিয়ে বলে, বেশি কাটেনি। সাইফ অদিতির হাত টেনে এনেই দেখল বৃদ্ধাঙ্গুলে কেটেছে। দেখি সুযোগ বুঝে নিজের চেয়ার ছেড়ে দিল সাইফকে। ভাইয়া, তুমি এখানে বসে ভাবিকে খাইয়ে দাও, আমি জেবাপুর ওখানে গিয়ে বসছি। যেবা মুখ বেঁকিয়ে দিঘিকে বলল, ও তো খাচ্ছে স্পুন দিয়ে। দেখি যেবার পাশে গিয়ে বসলো নিজের প্লেটটা নিয়ে। সাইফের প্লেটটাও এনে দিয়ে গেল। সাইফ অদিতিকে খাইয়ে দিচ্ছে। যেবার রাগে শরীর জ্বলে পুড়ে যাচ্ছে যেন। দেখি খোঁজা দিতে বলল, ওদের জুটিটা কি সুন্দর লাগছে বলো জেবাপু, মাশাল্লাহ। এই দিঘিটার যন্ত্রণায় সারাদিন নদী তুমুলকে কল দিতে পারেনি। যেবার সাথে সারাদিন খোঁজাখুঁজি করে যেবাও খেপে যায়। দুজনে লেগে যায় যুদ্ধ। সেই কোন সকালে তুমুলকে একবার কল করেছিল, সারাদিন আর কথাই হয়নি। রাত হয়ে গেছে এতখানি, তুমুলকে কল দেবে ভাবতেই তুমুল নিজে কল দিল। নদী ভাবছে এখন রাগ না করে আবার ফোন কানে নিয়ে বলে,
হ্যালো, ভালো আছেন? তুমুল গম্ভীর গলায় উত্তর দিল। খারাপ থাকার কি আছে? নদী শুকনো ঢোক গিলে আবার জিজ্ঞেস করলো। ডিনার করেছেন? তুমুল রসকসহীনভাবে জবাব দিল। না, ডিনার আমাকে করেছে। এদিকে দিকি এসে বারবার কানের কাছে ঘেঁষছে তুমুলের কথা শোনার জন্য। নদী মুখ ভার করে বলল, এইভাবে কথা বলছেন কেন? শিখিয়ে দাও কিভাবে বলবো। নদী বুঝলো ভালোই গরম হয়ে আছে, এখন কথা বললেই বিপদ। আচ্ছা, রাখছি তাহলে। রাখবেই তো, এখনো তো সিঙ্গেলে আছো, সমস্যা নেই। দিকি নদীর কান থেকে ফোন নিয়ে মিউট করে দিয়ে বলল, তুই কি সারা জীবন এমন আবাল থাকবি রে? বল যে বেবি, তোমাকে মিস করছি, দেখতে ইচ্ছে করছে খুব। নদী চোখ বড় বড় করে তাকাই। আমি এসব বলতে পারবো। আরে বল না রে গাধা, বলদ কোথাকার। তুমুল ওপাশ থেকে বলল। মুখে কি ব্যাং ঢুকেছে? কথা বলছেন না কেন? নদী মিউট করে আমতা আমতা করে বলল। আমি দিঘির দিকে তাকালো নদী। দিঘি হাত ইশারা করে ফিস ফিস করে বলল, আরে বল বল। আমি আপনাকে খুব মিস করছি। তুমুল কিছুক্ষণ চুপ থেকে বলল। কি শিখিয়ে দিচ্ছে? নদী কাদো কাদো মুখ করে দিঘির দিকে তাকালো। দিঘি দাঁত কিরমির করে বলল, অমন আবালের মতো কথা বললে তো বুঝবেই। ধুর। পাশে কে তোমার? তুমুলের কথাই নদী আমতা আমতা করে বলল, কেউ না না তো, কেউ না, কেউ না। ম্যাডাম শালিকাকে বলে দিন, ওসব প্রীতি কথা আপনার মুখ দিয়ে বেরোবে না। দেখি নদীর মাথায় হাত দিয়ে গাঁটটা মেরে বেরিয়ে গেল। নদী মিনমিন করে বলল, সরি, কাল থেকে সব কাজ ফেলে আগে আপনাকে কল করব, প্রমিস। তুমুল কণ্ঠ নরম করে বলল, খেয়েছো? হুম। নদী, আই লাভ ইউ। হ্যাঁ। এই, তুমি কি সারা জীবন এমন আনরোমান্টিক থেকেই যাবে? কল কেটে দিল তুমুল। নদী হা করে বসে রইল। দিকি আচার খেতে খেতে নদীর রুমে এসেছে। মুখ চাপিয়ে বস, মাছি ঢুকে যাবে। দিকি নদীর গা ঘেঁষে বসলো। আচার খেতে খেতে বলল, তোর মেরুন কালার হিজাবটা যদি আমাকে দিস, তাহলে আমি তোকে 5টা আইডিয়া বলে দিতে পারি ভাইয়ার রাগ ভাঙানোর। নদী কটমট চোখে তাকালো দিঘির দিকে। উঠে গিয়ে আলমারি থেকে হিজাবটা বের করে এনে দিঘিকে দিল। দিঘি তো মহা খুশি। হিজাবটা পাশে রেখে বলল, শোন, তুই তো আনরোমান্টিক, সারা জীবন এমন আনরোমান্টিকই থাকবি। তোর সিঙ্গেলি মরার কথা ছিল। নেহাত তুমুল ভাইয়া ভালো মানুষ, তোর মতো বলদকে ভালোবেসেছে। নদী চোখ গরম করে বলল, দে আমার হিজাব, আমাকে ফেরত দিয়ে দে। তোকে এসব বলার জন্য হিজাব দিয়েছি আমি? দিঘি আঙ্গুল চাটতে চাটতে বলল, শোন, নাম্বার 1, ভাইয়া যখন খুব বেশি রেগে থাকবে তখন একবার তুমি করে বলবি, আর যদি লজ্জা করে তবুও বলবি, পরে বলবি যে ভুলে বলে ফেলেছিস। নদী গোল গোল চোখ করে তাকিয়ে আছে। এতে কি হবে? প্রথমত ভাইয়া খুশি হবে, তারপর তোকে সব সময় তুমি করে বলার জন্য বলবে। এতে আগের রাগারাগির ঘটনাটা চাপা পড়ে যাবে। নদীর মুখ আপনা আপনি হা হয়ে গেল। এই, এত কিছু তুই শিখলি কি করে? দিঘি চোখ টিপল। নাম্বার 2, যদি রাগারাগির মাত্রা বেশি বেড়ে যায়, তুই কল দিলে রিসিভ না করে, তাহলে তোর একটা ছবি পাঠিয়ে দিবি। নাম্বার 3, যদি কল করতে মনে না থাকে বা ধর সারাদিন সময়ের ব্যস্ততায় কল করতে পারিসনি, তখন তো ভাইয়া হেব্বি রেগে যাবে। তখন কি বলবি বলতো? নদী বোকার মতো বলল, কি বলবো? বলবো কল দিতে পারিনি তো কি, সারাদিন মিস করেছি অনেক। দিঘি ব্যঙ্গ করে বলল, আজ্ঞে না, তুইও উল্টো ওকে বলবি যে কল করিনি, সারাদিন অনেক মিস করেছেন তাই না? আচ্ছা, কতটা মিস করেছেন বলেন তো দেখি। তখন ও বকাবকি বাদ দিয়ে তোকে ভালোবাসার গল্প শোনাবে। নাম্বার 5, এটা খুবই কড়া ডোজ। ধর একদিন খুব বোকাচোদা কাজ করে ফেলেছিস, ভাইয়া তোকে হেব্বি কেলাতে চায়, যেই তোর ওপর তেড়ে আসবে সোজা গিয়ে চাপটে জড়িয়ে ধরবি। নদীর সন্ধিয়ান চোখের দিকে দিঘি তাকিয়ে আছে। খুব পেকেছিস তাই না? দিঘি উঠে যেতে যেতে বলল, শোন, এবার তোকে একটা ফ্রিতে টিপস দেই।
যদি তুই দেখিস কোনো মেয়ে ভাইয়ার গা ঘেঁষেছে, আই মিন যে বাপু সাইব ভাইয়ের সাথে যেটা করেছে, অমন দেখলে অদিতি ভাবির মতো ভোদাই সেজে থাকিস না। যে জিদ করেই নিজেই দূরে থাকবো। সোজা গিয়ে মেয়েটাকে হ্যাপি কালাবি, আর সাথে ভাইয়াকেও কয়েক ঘা লাগিয়ে দিবি। দেখি গুনগুন করে গান গাইতে গাইতে রুম থেকে চলে গেল। নদীর চাইতে ছোট হয়েও ওর মাথায় কত বুদ্ধি ধরে, তাহলে নদী কেন ধরে না? নদী চিন্তা করতে করতে শুয়ে পড়ল। তুজা বেলা 3টা অবধি ঘুমিয়েছে আজ। জেগে উঠে ফ্রেশ হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে, এখনও ঢুলছে, ঘুমের ভাব কাটেনি। সিঁড়ি নিচে আকবর দাঁড়ানো, ঢুলতে ঢুলতে গিয়ে ধপ করে আকবরকে জড়িয়ে ধরল। আকবর হুড়মুড়িয়ে উঠল। এই এই কি করেন ছোট সাহেব, কি করেন? মেহেরজান বেগম তুজাকে আসতে দেখে নিজের বানানো পানির খিলিটা মুখে দিল। কবিতা মেহেরজানের পাশে চুপ করে বসে আছে। তুজা মেহেরজানের পাশে বসে হেলে পড়ল মেহেরজানের উপর। দাদি, শুনলাম তুমি নাকি জোয়ানকাল খুব নাচতে। বাজে কথা কবি না কয়া দিলাম, আমি কি নর্তকী ঘরের মাইয়া রে? তুই জানস আমি কত বড় ঘরের মাইয়া? ওয়াহাব চৌধুরী টিভি চালু করেছেন, সাউন্ড অনেক বাড়ানো। তার মধ্যে বাংলা সিনেমার একটা গান চলতে লাগলো। তুজা মেহেরজানের সামনে গিয়ে নাচতে শুরু করলো গানের শব্দে। মেহেরজান বিরক্ত হয়ে বলল, ও মন বানর নাচ বন্ধ কর, ভালো দেখায় না। কবিতা খিলখিল করে হাসছে। তুজা হাত ধরে টানতে কবিতাও নাচা শুরু করলো তুজার সাথে। মেহেরজান বিরক্ত হয়ে উঠে যেতে নিলে তুজা মেহেরজানের হাত ধরে ঘোরাতে শুরু করলো। মেহেরজান সমানে গালাগাল দিচ্ছে। ওরে হারামজাদা, সার আমারে, এই বয়সে কোমর বাংলে আর জোড়া লাগবো না। আকবরও এসে নাচতে শুরু করলো। মেহেরজান এবার রাগ করতে গিয়েও হেসে ফেল, কিন্তু এর মধ্যেই গান বন্ধ হয়ে গেল, সাথে সবার নাচানাচিও বন্ধ হয়ে গেল। তুজা নাচ থামিয়ে গান গাইতে গাইতে বাইরে চলে গেল। বাড়ির পাশে মধুমতি, পুবাল হাওয়া বয় রে, বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে। অদিতি সাইফের সাথে কথা বলে না। সাইফ ডেকে দু একটা কথা জিজ্ঞেস করলে বলে, না করলে বলে না। দু একটা যা বলে তা তো কোনো রকম। অদিতির এমন গম্ভীরতা ভালো লাগছে না সাইফের। ভালোবাসার মানুষ মন খারাপ করে থাকলে বুঝি কারোর ভালো লাগে? রোজ সন্ধ্যায় সাইফের কফি খাওয়ার অভ্যাস। অফিস থেকে ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কফি খাই। আজ অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে নিল। আজও অদিতি ঘরে আসেনি। সাইফ খাটের উপর বসতেই চেপে এলো কফি নিয়ে সাইফের সামনে বাড়িয়ে দিয়ে বলল, হিয়ার কফি। সাইফ জেবার দিকে একবারও তাকালো না। জেবা পাশে বসে বলল। অদিতি তখনই কফির কাপ নিয়ে ঢুকলো ঘরে। হেসে বলল, সরি আপু, উনি শুধু আমার হাতের কফি পছন্দ করেন। জেবার রাগ হলো, এই মালটার এখনই আসতে হলো। রেগে বলল, তাই? তা তুমি যখন ছিলে না তখন ওকে কে কফি করে খাওয়াতো? তখন মা বানিয়ে খাওয়াতো, এখন বউ বানিয়ে খাওয়ায়। এর বাইরে কারো হাতের কফি আমি খাই না। তুমি যেতে পারো এখন, আমাদের একটু একা ছেড়ে দাও। অদিতি কফির কাপটা সাইফের হাতে দিয়ে বলল। তুমিও যে বাপু, কেমন ব্যাককালের মতো রুমে চলে এসছো। জেবা রাগে উঠে দাঁড়িয়ে বলল, হাউ ডেয়ার ইউ! তোমার সাহস হয় কি করে আমাকে ব্যাক করে বলছো? অদিতি সাইফের পাশে ঘেঁষে বসে সাইফের কাঁধে হাত দিয়ে বলল, ব্যাককালের মতো নয়তো কি? স্বামী সারাদিন পর বাড়িতে ফিরেছে, এখন হাজবেন্ড ওয়াইফ দুজন একটু বসে গল্প করবে, আলাদা সময় কাটাবে, তা না তুমি ঢুকে বসে আছো। জেবা সাইফের দিকে তাকিয়ে ন্যাকামো করে বলল, বেবি, দেখছো তোমার ওয়াইফ আমাকে কিভাবে অপমান করছে? অদিতি ব্যঙ্গাত্মক স্বরে বলল, বেবি? শুনুন, আমার স্বামী কোনো বাচ্চা নয় যে তাকে বেবি বলে ডাকবেন। আর যদি তা বলতে হয় সেটা শুধু আমি বলতে পারি। এখন আপনি আসতে পারেন। অদিতি সাইফকে বলল, জান তুমি কফি খাও, আমি তোমার ঘাড় ম্যাসাজ করে দিচ্ছি, কেমন? সাইফ অদিতির কাণ্ড দেখে মিটি মিটি হাসছে। জেবা শয়তানি জবাব দিতে এখন সাইফকে তুমি তুমি করে ডাকছে। জেবা কফির কাপ হাতে হেরাকে গট গট করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। সাইফ অদিতির বুকে মাথা হেলিয়ে দিল। আমার বউটার হাতে বুদ্ধি কবে হলো? সিঁড়ি দিয়ে নেমে এসে জেবা কফির কাপটা টেবিলের ওপর ঠাস করে রাখলো। দেখি বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে বলল, তুমি যখন সাইফ ভাইয়ার ঘরে কফি নিয়ে গেলে না যে বাপু, আমি তোমাকে একবার বলতে চেয়েছিলাম যে সাইফ ভাইয়া শুধু অদিতি ভাবির হাতের কফি খাবে। আবার বললাম না, তুমি এত ভালোবেসে বানিয়েছো
খেলো না তাই না? আচ্ছা আমাকে দাও, আমি খেয়ে নিচ্ছি। যে ব্যাপার ছাড়বে না দিঘিকে তেরে দিঘির দিকে গেলে দিঘিও উঠে এসে এগিয়ে দাঁড়ালো। জেবা দাঁতে দাঁত চেপে পড়ল। তোকে একদম। দিঘিও শয়তানি করে বলল, কি করবে? মারবে? মারো না, মারো। তাহলে আজই তোমার এই বাড়ি থেকে যাওয়ার টিকিট কনফার্ম হয়ে যাবে। জেবা চিন্তাগুলো দিঘি খারাপ বলেনি। বাদরের মতো চুল ঝাড়ি দিয়ে চলে গেল নিজের রুমে। দিঘি ওর দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলল, হনুমানমুখী কোথাকার। আসলে তখনই দিঘির অদিতিকে পাঠিয়েছিল কফি দিয়ে ঠেলে ঠুলে। জেবা সাইফের ঘরে কফি নিয়ে যাওয়ায় অদিতি রাগ করে যেতে চাইছিল না। পরে দিঘি এসে বুঝিয়েছে, ওর সাথে রাগ করে তুমি নিজের অধিকার কেন ছাড়বে? তুমি তোমার জায়গায় বসে ওকে লাথি মেরে ফেলে দিবে। নদী রুম থেকে দৌড়ে বেরিয়ে হাত ইশারা করে ডাকলো দিঘিকে। দিঘি বই বন্ধ করে এগিয়ে গেল। নদী দিঘির কানে কানে ফিসফিস করে বলল, তুমুল এসেছে বাইরে, দেখা করতে চাচ্ছে, কি করি বলতো? দিঘি সতর্ক ভঙ্গিতে বলল, তার। দাঁড়া, আমি দেখছি। দিঘি চারদিকে চোখ বুলে গেট ফাঁকা করে নদীকে ইশারা করলো। নদী গেট দিয়ে আলগোছে বেরিয়ে যেতে আবার গেট বন্ধ করে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বই পড়ার নাটক করতে লাগলো। সদর দরজার সামনে এদিক থেকে ওদিকে হেঁটে হেঁটে বই পড়ছে। তুমুল বাইরে গেটের কাছে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। নদী মাথায় অন্য দিয়ে চুপি চুপি চলে গেল তুমুলের কাছে। কাছাকাছি আসতে তুমুল হাত ধরে এক হ্যাঁচকা টানে নদীকে নিজের বুকে নিয়ে এলো। নদীর চারিদিকে চোখ বুলিয়ে সতর্ক ভঙ্গিতে বলল, কি করছেন? আর এই রাতের বেলায় কেন এসেছেন? তুমুল হেলমেট খুলতে চাইলে নদী খুলতে দেয় না। তুমুল নদীর কোমর জড়িয়ে ধরে কাছে টেনে এনে বলে, আমরা যদি রাত্রি বিরতি বউকে দেখতে ইচ্ছে করে তাহলে আমি কি করব? নদী তুমুলের বুকে মৃদু ধাক্কা দিয়ে বলে, হয়ে গেছে দেখা, এখন যান। তুমুল রাশভারী গলায় বলল, হ্যাঁ যান। নদী নিজের কোমর থেকে তুমুলের হাত সরিয়ে দিয়ে বলল, যান বলিনি, যান বলেছি, কেউ দেখে ফেলবে। একটা চুমু দাও, চলে যাব। নদী রাগ করতে গিয়েও আবার মাথায় অন্য বুদ্ধি আসলো। চট করে তুমুলের হেলমেটের উপর একটা চুমু খেলো। চুমু দিয়ে দৌড় দিতে গেলেই তুমুল টেনে ধরল নদীর ওড়নার আঁচল। নদী থামল। তুমুল নদীর ওড়নার আঁচল হাতে প্যাঁচাতে প্যাঁচাতে নিজের দিকে এগিয়ে আনতে আনতে বলল, দিস ইজ সিটিং সুইট হার্ট। এভাবে চুমু তো আমি জীবনে মারব না। আমি এভাবে চুমু দিতে বলিনি তো, আমি আমার গালে অথবা ঠোঁটে চুমু দিতে বলেছি। এই যে আমি হেলমেট খুলছি, এখন চুমু খাবে, তারপর যাবে, তাছাড়া কিন্তু যেতে দেবো না। নদী ওড়নার অপর প্রান্ত ধরে রেখে বলল, না না, একদমই না। আপনি চিট করছেন। কিভাবে চুমু খেতে হবে সেটা কিন্তু আপনি একবারও বলেননি। আপনি শুধু বলেছেন চুমু খেতে হবে, ব্যাস। আমি খেয়েছি, এখন যেতে দিন। তুমুল ওড়নাটা নিজের বাইকের হ্যান্ডেলের সাথে গিট মারলো। তারপরে হেলমেট খুলে বাইকের উপর রেখে ওড়না ধরে একটানে নদীকে আবার নিজের কাছে নিয়ে আসলো। কোমর জড়িয়ে ধরে একদম নিজের সাথে মিশিয়ে নিল। নদীর এবার সত্যি খুব ভয় করছে, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। কাঁদো কাঁদো মুখ করে বলল, ছেড়ে দিন না প্লিজ, প্লিজ। তুমুল নদীর কোমর জড়িয়ে রেখে নাকের সাথে নাক স্পর্শ করলো। যেবা রাগ করতে করতে ঘরে যাওয়ার পর বাবা কল করেছিল, কথা বলতে বলতে বেলকুনিতে আসে। নিচে নদীর সাথে কোন পুরুষের অবয়ব দেখতে পাই, কিন্তু গেটের সামনে আলো না থাকায় ক্লিয়ার কিছু দেখতে পাচ্ছে না। পুরুষটাকে চিনতে না পারলেও নদীকে যেবা ঠিকই চিনেছে। বাবা রাখো তো, তোমায় একটু পরে কল করছি। যেবা ক্যামেরা অন করে ফটফট কয়েকটা ছবি তুলে নিল, কিন্তু কোন অ্যাঙ্গেল থেকে নদীকে দেখা যাচ্ছে না, কারণ পুরুষটা যেবার দিকে পিট করে আছে। ওরা দুজন খুব জড়াজড়ি করছে। যেবা কোনোভাবেই নদীর ছবিটা নিতে পারছে না। নদী এতক্ষণ দেরি করে দেখে সামনের দিকে এগিয়ে গেল ওকে ডাকতে। এই হাদা দুটো বজ্জাতের হাড়ি, আমাকে যে এখানে দাঁড় করিয়ে রেখে গেল, একটুও কি চিন্তাবোধ আছে? বাড়ির কেউ জেনে গেলে কি হবে? দেখি এগিয়ে যেতে যেতে হঠাৎ উপরে বেলকনির দিকে তাকালো। দেখলো মোবাইলের ফ্ল্যাশ চলছে। এখানে তো গেস্ট রুম, তার মানে যেবাই হবে। দেখি মাথায় হাত দিয়ে বলল, কেলো করেছে রে, এবার কি হবে? আপু আর ভাইয়ার ছবি তো ওই হনুমানমুখী তুলে নিল, এবার যদি বাবাকে দেখিয়ে দেয়।
দিকি এক ছুটে গিয়ে দাঁড়ালো তুমুল আর নদীর পাশে। দিকিকে দেখা মাত্রই তুমুল নদীকে ছেড়ে দিল। দিকি কপট রাগ দেখিয়ে বলল, হয়ে গেছে পিরিত করা, হলে এবার চলো, নয়তো সর্বনাশ হয়ে যাবে। ওইদিকে ওই হনুমান মুখীটা ছবি তুলে নিয়েছে তোমাদের। তুমুল ভুরু কুচকে বলল, কে ছবি তুলছে? দিকি বলতে গেলে নদী দিকির মুখ চেপে ধরল। হয়েছে, আর বলতে হবে না, তাড়াতাড়ি চলো। দিকি আর নদী দৌড়ে চলে গেল, কিন্তু দিকি খানিক পথ গিয়ে আবার তুমুলের কাছে ফিরে আসলো। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, এরকম রাত বিরেতে পিরিত করতে আসলে আমি কিন্তু আর মাগনা মাগনা পাহারা দিতে পারবো না। তুমুল হাসতে হাসতে বলল, পরের বার আসলে তোমার জন্য 1 বোতল ঠান্ডা তেল নিয়ে আসবো শালিকা। এখন যাও। দিকি মুখ বেঁকিয়ে বলল, মরণ। সদর দরজা পার হতেই সাইরার সাথে দেখা হলো। সাইরা কপাল কুচকে বলল, এই রাতের বেলা তুই বাহিরে থেকে আসলি, কোথায় গেছিলি? অমনি পেছন থেকে দিকি এসে হাজির। মা, বাইরে একটা বিড়াল ছানা ম্যাও ম্যাও করছিল, তাই আমি আপুকে জোর করে নিয়ে গিয়েছিলাম একটু দেখতে। সাইরা ধমক দিয়ে বলল। ওসব বিড়াল টিড়াল বাড়িতে ঢুকাবি না বলে দিলাম। সাইরা চলে যেতেই দিকি নদীকে জড়িয়ে ধরে বলল, এ বিড়াল যে সে বিড়াল নয় মা। নদী বুকে হাত দিয়ে বলল, একটুর জন্য বেঁচে গেছি বল। আমি না থাকলে তো বাঁচতি না। দিঘির এখন একমাত্র চিন্তা কিভাবে জেবার কাছ থেকে ওই ছবি ডিলিট করা যায়। দিঘি জেবার ঘরের আশেপাশে ঘুরঘুর করছে, কখন সুযোগ পাবে মোবাইলটা নেওয়ার। তুজা সারাদিন আড্ডা দিয়েছে হাওড়ের পাড়ে, ডাঙ্গায়ও গেছিল। আকাশ স্যারের বাড়িটা পরিত্যক্ত, কেউ থাকে না ওই বাড়িতে। তুজা সেখানে যায়, উঠোনে তেঁতুল গাছটা নিচে দাঁড়িয়ে থাকে, কখনো বা টিনের জং ধরা চালটাতে ঢিল ছুঁড়ে। তবে এখন আর ঢিল ছুঁড়লে জ্যোৎস্না বেরোয় না, একা একাই কিছুক্ষণ সময় কাটায়, ফিরে আসে আবার। বিকেল থেকে রাত হয়ে গেছে। ডাঙ্গার পাড়ে তুজা মানিক সহ কয়েকজন বসে আড্ডা দিয়েছে। মানিক বলল, ভাই এখন ঘরে ফিরাই কাম আপনার। কবিতা আবার আমনের ছাড়া খাবার চায় না। তুজা সিগারেটটাই শেষ টান দিয়ে ছুঁড়ে ফেলে দিল। কথা মন্দ বলেনি মানিক। উঠে দাঁড়ালো তুজা, বাড়ির দিকে রওনা হলো। মানিক সফির সাথে আসতেছে বলে বলল, তোরা কই যাস আবার? মানিক দাঁত কেলিয়ে বলল, কবিতার একটু দেখাইতাম। তুজা হাসলো। চল তাইলে। মিনিট 20 পথ হেঁটে ওরা বাড়িতে আসলো, কিন্তু গেট থেকে শুরু করে ভিতর পর্যন্ত খুব ভিড়। তুজা লুঙ্গির জমিন ধরে হাঁটছে। মানিক এগিয়ে এসে বলল, ভাই ঘটনা কি? আপনি গো বাড়িতে এত লোকজন কে? তুজা পারিপার্শ্বিক অবস্থা বোঝার চেষ্টা করছে। আমিও তো বুঝতেছি না, চল দেখি ভিতরে যাই। বাড়ির ভিড় সমাগম ঠেলে তুজা আর মানিক ভিতরে যাচ্ছে। সদর দরজার সামনে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে কবিতা। তুজাকে আসতে দেখে এক দৌড়ে এসে চাপটে ধরল তুজার হাঁটুদয়। মানিক কবিতাকে টান দিয়ে নিজের কাছে নিল। তুজা তখন দৌড় দিয়ে ভিতরে ঢুকলো। ভিতরে কতগুলো মানুষ গোল হয়ে বসে আছে। লতিফা বেগম আহাজারি করে কাঁদছেন। ওহাব চৌধুরীকে খাটে শুয়ে মাথায় পানি ঢালা হচ্ছে, কিন্তু চারপাশের গোলযোগে মেহজানকে দেখতে পাচ্ছে না তুজা। সামনে থাকা মহিলাগুলোকে ঠেলে ভিতরে যেতে তুজার পায়ের তলার মাটি সরে গেল। মার্বেল টাইলসের কারুকাজ খচিত ফুলের টান টান করে শোয়ানো মেহজানের লাশ, বুক অব্দি সাদা কাপড়ে ঢাকা। তুজার সামনে বসা সকলকে মারিয়ে এক ছুটে গিয়ে পড়ল মেহজানের পাশে। আচমকা এমন দৃশ্য দেখে হিতহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে তুজা। মেহজানের কুচকে যাওয়া গাল দুটা হাতে আগলে ধরে ডাকলো, দাদি, ওই দাদি, এখানে শুইছো কেন? তোমার না কোমরে ব্যথা? ওঠো ওঠো। চিৎকার করে কেঁদে উঠল তুজা। বাইরের সব মানুষ ভিতরে আসতে লাগলো। তুজার গগন কাঁপানো কান্না শুনে পুরুষালী গলায় যতদূর শক্তি আছে দিয়ে কাঁদছে তুজা। প্রধান বাড়ির ছোট সাহেবকে কেউ কোনোদিন এই রূপে দেখেনি। ওই দাদি, দাদি ওঠো কইলাম। আমি কিন্তু এবার বাড়ি ছাড়লে আর আমু না। দাদি, ওই মেহের, মেহের ওঠ। মানিক আর ফারুক দুজন তুজার দুবাহু ধরে টেনে ওকে মেহজানের লাশের কাছ থেকে এক চুলও নড়াতে পারছে না। মেহজানের মাথা নিজের কোলে তুলে নিল তুজা। ওই রহমানের মা, ওঠ ওঠ না। আমি আর তোর পানের খিরি চুরি করে খাবো না। তবুও তুই ওঠ, আমি কানে ধরছি, দেখ দেখ না। ওই মানিক, মানিক, ও চোখ খুলে না কেন? ও দেখে না কেন?
মানিক কাঁদতে কাঁদতে বলল, দাদি আর চোখে খুলবো না ছোট সাহেব, আমাকে আর লাঠি দিয়ে তারা করবো না। তুজা মেহেরজানের মাথা নিজের বুকের সাথে চেপে ধরে গগন বিদারী আর্তনাদ করতে লাগলো। কয়েকজন মুরব্বীও বলল, মহিলা মানুষ মরলে পুরুষ মানুষ ধরতে নেই, পেটার পুত হলেও না, ছাইরা দাও হেরে। আজ কারো কথাই তুজার কানে যাচ্ছে না, ও সমানে আহাজারি করছে। ওই মেহের ওঠ, আমার লাইগা ভাত নিয়ে কিরা বসে থাকবো হারা রাত। তোর গালি না খাইলে আমার পেটের ভাত হজম হয় না, তুই জানোস না? ওঠ না, আমি আর রাত করে বাড়ি ফিরবো না দাদি। ও দাদি, তোমার তুজা আর আকাম করবো না, আর খারাপ জায়গায় যাইবো না, তুমি ওঠো। তুজা সমানে বিলাপ করে কেঁদেই চলেছে। তুমি আগেই যাও কেমনে দাদি? তুমি না ছোট নাতির বউ দেখবা? হ্যাঁ, তুমি না দেখেই চলে যাইতেছো। আমার খেয়াল কে রাখবো দাদি? কে আমারে ঝাড়ু দিয়ে দৌড়ানি দিব? আম্মায় ঘর না খুললে কে আমারে ঘরে ঢুকাইবো? ওঠো না দাদি, আমি সারি ভালোবাসি, সেই কেন আমারে ছাইরা যায়? ও দাদি, তুমি যাইও না। মেহেরজান তবুও চোখ খুলে না, আর খুলবেন না তিনি চোখ। সন্ধ্যার আজান বলে এক কাপ চা খাওয়ার অভ্যাস ছিল তার, কিন্তু সন্ধ্যা পেরিয়ে যাবার পরও বের হয়নি ঘর থেকে। লতিফা বেগম ডাকতে গিয়ে দেখেন শ্বাস চলছে না, পুরো স্থূল পড়ে যায় বাইরে। মানিক আর ফারুক নিজেদের সর্বশক্তি দিয়েও পারছে না তুজাকে সরাতে। তুজা ছাড়ছে না মেহেরজানের লাশ, কিন্তু হঠাৎই তুজার শক্তি দমে এলো তার বাহুর জোর। কন্দনরত চোখ দুটিও বুঝে এলো, হাতের মুষ্টি আলগা হলো। গ্রামের এক মহিলা মেহেরজানের মাথাটা আবার ঠিক করে দিল। তুজা হেলে পড়ল ফ্লোরে। মানিক আর ফারুক পালাক্রমে ডেকে যাচ্ছে, কোনো সারা শব্দ নেই তুজার। ছোট্ট কবিতা ভয় কেঁদে চলেছে। গ্রামের লোকজন আরও বাড়তে থাকে ধীরে ধীরে। আকবর ইতিমধ্যেই ফোন করে দিয়েছে হাসান চৌধুরী বাড়িতে। তারাও রওনা হয়ে গেছে। ঢাকা চৌধুরীর বাড়ির প্রত্যেক সদস্য আসছে গ্রামে, সাথে জেবাও। হাসান চৌধুরীর শারীরিক অবস্থা ভালো নয়। হাবিব চৌধুরীও শোকে কাতর। আঞ্জুমান কেঁদে চলেছে সমানে। নদী দেখি কান্নাকাটি করছে খুব। সাইরা ভীষণ শক্ত মানুষ, সবাই কাতর হলে তাহলে এদের সামলাবে কে? সাইরা আর অদিতি ঠিকই আছে। মেহেরজানের মৃত্যুর কথা শোনার পর থেকে অদিতির ভিতর সূচের মতো ফুটছে বারবার। কানে ভেসে আসছে সেই মায়ামাখা স্বর। আহারে, এমন সান্দের লাহান মাইয়াডা রে জানোয়ার কোন অন্ধকার রুমে ঢুকায় রাখছে। অদিতিকে তুজা যে কদিন আটকে রেখেছিল কিছু খেতে দেয়নি। 2 দিন পার হওয়ার পর ক্ষুধা আর তৃষ্ণায় অদিতির প্রাণ যায়। মেহেরজানের করুণায় 2 মুঠো ভাত আর 1 বাটি পানি জুটেছিল অদিতির। সেই কৃতজ্ঞতা কোনোদিনও ভুলবে না সে। আজ সেই মানুষটারই লাশ দেখতে যাচ্ছে। সাইফের স্পর্শে অদিতির ভাবনার ছেদ ঘটে। সাইফ অদিতির কাঁধে হাত রাখতে একটু চমকেই অদিতি। সাইফ বাহুতে হাত বুলিয়ে জিজ্ঞেস করে, ঠিক আছো? অদিতি ছোট্ট করে বলে, হুম। আজ আবার তুজার মুখোমুখি হতে হবে। আজও কি সেই মানুষটার ভাবমূর্তির এতটুকু পরিবর্তন হয়েছে? ভেবে পায় না অদিতি। প্রধান বাড়িতে পৌঁছাতে আরও 2 ঘন্টা সময় লাগবে। আঞ্জুমান খুব কাতর হয়ে পড়েছে। সেই কোন ছোটবেলায় বউ হয়ে এসেছিল মেহেরজানের হাত ধরে সব শিখিয়েছে। সেই মেহেরজান আজ গত হলো। নদীও কাঁদছে খুব। নদীর শান্ত স্বভাবের জন্য দাদির কাছে ভীষণ প্রিয় পাত্রী ছিল। দেখি যদিও দাদিকে এতটা পায়নি। যেবা সামনে গাড়িতে পৌঁছাতে ভর হয়েছিল চৌধুরী পরিবারের। গোটা একটা রাত পার হয়েছে, তবুও বাড়িতে মানুষের কোনো কমতি নেই। গ্রাম প্রধানের মা বলে কথা। রাত 1টার পর চৌধুরী পরিবার এসে প্রধান বাড়িতে উপস্থিত হলো। আর বাড়িতে প্রবেশ করতে চারিদিকে শোরগোল যেন আরও বেড়ে গেল। এলাকাবাসীর চাপা গুঞ্জন। আঞ্জুমান ও সাইরাকে দেখে আরও কান্নায় ফেটে পড়লেন লতিফা বেগম। তার মায়া সবচেয়ে বেশি। তিনি থাকতেন শাশুড়ির সাথে। সাইরা ও আঞ্জুমানও বড় যাকে শাশুড়ির পরে গুরুজন বলে মানে। 2 যাকে বুকে নিয়ে লতিফা আহাজারি করে কান্না করতে লাগলো। এদের মধ্যে কেউ কেউ আবার অদিতিকে চিনতে পারল। অদিতির চারিদিকে চোখ বোলাচ্ছে। এই বাড়িতে পা দিতে গা শিউরে ওঠে তার। খুব মর্মান্তিকভাবে বেরিয়ে গেছিল এই বাড়ি থেকে। নিয়তি তাকে আবার টেনে এনেছে এই বাড়িতেই। এখন অবশ্য যোগ্য সম্মানের সাথে এসেছে, এবং তার ঢাল হয়ে বিপদরক্ষক সাইফও এসেছে সাথে। এতটুকু অদিতি ভরসা। অন্তর্মহলে প্রবেশ করতেই সাইফের হাতটা আরও জোরে চেপে ধরল। নদী দাদির লাশের পাশে বসে কাঁদছে। সাইফ গেল ওহাব চৌধুরীর কাছে। অদিতি, নদী এবং
দিদিকে সামলাতে ব্যস্ত। তার মধ্যে অদিতির ভয়ত চোখ চারিদিকে খুঁজছে তুজাকে। অবশেষে খুঁজে পেল মূল ফটকের পাশে খাটে চৌকির ওপর শুয়ে মাথায় পানি ঢালা হচ্ছে অবচেতন অবস্থায়। কয়েকজন বলছে এই ঠান্ডার মধ্যে আর পানি দিও না। মানিক গামছা নিয়ে এসে তুজার মাথা মুছিয়ে দিতে ব্যস্ত। ছোট্ট কবিতা মেহেরজানের লাশের পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কে জানে কি বুঝে কাঁদছে মেয়েটা। গভীর রাত আস্তে আস্তে ভোর হতে শুরু করলো। ফজরের আজান পড়ল মসজিদে। তুজা এখনো অবচেতন অবস্থায় পড়ে আছে, হুঁশ ফেরেনি।